হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো। তোমাদের সবাইকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। তো তোমাদের সাব ইন্সপেক্টর এক্সাম খুব সামনে 12 তারিখ অক্টোবরের। তো তার আগে লাস্ট মক টেস্ট তোমাদের জন্য, মক টেস্ট 5 তোমাদের দেওয়া হয়েছে, তার আনসার কি চলে এসেছে। আজকে আমি তোমাদের ম্যাথস প্রশ্নগুলো সলভ করিয়ে দেবো। একদম এই 5টা মক টেস্ট আমি তোমাদের একবারও বলবো না যে এই প্রশ্নগুলোই তোমরা পরীক্ষাকে দেখতে পাবে, কিন্তু প্যাটার্ন কিন্তু সেম থাকবে এবং এই একই প্যাটার্নের প্রশ্ন অঙ্ক থেকেও থাকবে। তোমরা তখন ওখানে দেখবে এই সলিউশন মেথডগুলো একবার যদি দেখে যাও, তোমাদের আমি আবার এই 5টা মক টেস্ট একদম একসঙ্গে কম্পাইল করে অ্যালং উইথ এদের সলভ মেথড সব কম্পাইল করে তোমাদের দিয়ে দেবো পিডিএফ আকারে। তোমরা একবার গো থ্রু করে নাও পুরো মক টেস্টগুলো সবকটা একবার পরীক্ষার আগে, এবং তার সঙ্গে এখন কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো করে পড়তে থাকো। ওকে, তো চলো আজকের এই মক টেস্ট 5-এর অঙ্কের প্রশ্নগুলো একবার সলভ করে নিই। ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস সলভ হবে। আর যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন তারা খুব তাড়াতাড়ি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, অনেক সারপ্রাইজ তোমার জন্য ওয়েট করছে। তার মধ্যে অলরেডি একটা তোমাদের সারপ্রাইজ দিয়ে দিয়েছি, 10টা ফ্রি মক টেস্ট আসছে কেপি কনস্টেবলের জন্য। ওকে, আমাদের আরপি ম্যাথস গুরুকুল, আমাদের চ্যানেলের নাম কি আরপি ম্যাথস গুরুকুল, জাস্ট এটা টাইপ করবে, ব্যাস, তাহলেই যে প্রথম চ্যানেলটি আসবে সেটা হচ্ছে আমাদের চ্যানেল, আর কিছু করতে হবে না। আর লিঙ্ক আমি একদম ভিডিওর কমেন্ট বক্সে প্রথমেই দিয়ে দেবো। চলো প্রথম প্রশ্নে কী বলা হয়েছে, 15 এবং 85-এর মধ্যে এমন কতগুলো সংখ্যা রয়েছে যারা 7 দ্বারা বিভাজ্য? তাহলে তুমি বলো যে 15-র পরে কোন সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য? দাদা 21। আর 85-এর ঠিক আগে কোন সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য? দাদা 84। তাহলে আমি বলেছিলাম 7কে কত দিয়ে গুণ করলে 21 হয়? 3 দিয়ে। 7কে কত দিয়ে গুণ করলে 84 হয়? 12 দিয়ে। তাহলে এরকম কতগুলো সংখ্যা আছে? তাহলে কিছুই নয়, 12 - 3 + 1 হয়ে যাবে, +1 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। তাহলে 12 - 3 মানে 9 + 1 হয়ে গেল 10 হয়ে গেল আমার কারেক্ট আনসার। 10টা এরকম সংখ্যা আছে। ওকে গাইস, নেক্সট প্রশ্ন। মুদ্রিত মূল্যের ওপর 15% ছাড়ে একটি জিনিস বিক্রি করে মোহন 20% লাভ করে। তাহলে এখানে দুটো জিনিস দেওয়া হয়েছে, একটা হচ্ছে 15% ডিসকাউন্ট আর 20% প্রফিট। তাহলে যখনই আমাকে ডিসকাউন্ট দিয়ে দেবে এবং ডিসকাউন্ট পার্সেন্টেজ এবং প্রফিট পার্সেন্টেজ দিয়ে দেবে, এবং সেখান থেকে ক্রয় মূল্য আর মুদ্রিত মূল্য মানে CP/MP রেশিও নির্ণয় করতে বলবে, ডাইরেক্ট আনসার পাবো যদি তোমরা এই ফর্মুলাটি মনে রাখো যে CP/MP = 100 মাইনাস ডিসকাউন্ট বাই 100 প্লাস প্রফিট। দ্যাটস ইট। ওকে, তাহলে দেখো এখানে সিপি আর এমপির ডাইরেক্ট রেশিও পাবো 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ কত? 15%। তাহলে 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ করলে কত হবে? অর্থাৎ 100 - 15 হবে 85, আর 100 প্লাস কত? 20, মানে হচ্ছে 120। তাহলে কাটাকুটি হচ্ছে দাদা 5 × 17 = 85, 5 × 24 = 120। তার মানে 17:24 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। কোথায় আছে? অপশান এতে। ওকে, নেক্সট প্রশ্ন। দুটি সংখ্যার গড় বলা হয়েছে XY, একটি সংখ্যা X হলে অপর সংখ্যাটি কত? এই প্রশ্নে অনেকে অনেক রকম ভুল করে। প্রথম ভুল যেটা করে, যে দুটি সংখ্যার গড় XY, তাহলে দুটি সংখ্যার সমষ্টি, দুটি সংখ্যার সাম কত? অর্থাৎ XY + XY বা 2 × XY, মানে 2XY হয়ে গেল সাম। এবার একটি সংখ্যা X বলা হয়েছে, তাহলে অপর সংখ্যাটা আমার নির্ণয় করতে হবে। অর্থাৎ অপর সংখ্যা তাহলে কী হবে? 2XY/X। এই ভুলটাই অনেকে করে এবং সেখান থেকে 2Y আনসার আসে। যদি এখানে 2Y অপশানে থাকতো তোমরা আনসারে অনেকেই ক্লিক করে চলে আসতে, কিন্তু ব্যাপারটা তা না। দুটো সংখ্যার যোগফল 2XY, তাদের মধ্যে একটি সংখ্যা X হলে অপর সংখ্যাটা কী হবে? দুটো সংখ্যার যোগফল থেকে একটি সংখ্যা বিয়োগ করলে অপর সংখ্যা পাওয়া যায়, তার মানে 2XY - X। 2XY - X, এটাকে যদি একটু সিম্পলিফাই করে দেওয়া যেত তাহলে X কমন নিলে 2Y - 1 হয়ে যেত, কিন্তু এখানে সেই অপশানটা নেই। এখানে 2XY - X অপশানটি আছে, অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন। রবি একটি কাজ 18 দিনে শেষ করার জন্য 12 জন লোক নিযুক্ত করলো। এই ধরনের প্রশ্ন যেখানে একটা নির্দিষ্ট কাজ করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ লোককে নিযুক্ত করা হবে, সেই ধরনের প্রশ্নে এই প্রথম লাইনটা হচ্ছে কোনো কাজের না। এখানে শুধু একটাই কাজ, যে টার্গেট কত দিনের দেওয়া হয়েছে? 18 দিনে। কতজন লোককে নিযুক্ত করা হয়েছে? 12 জন লোককে। এখান থেকে কিন্তু কোনো রকম এফিসিয়েন্সি পাবো না। এখান থেকে এই লাইনটার মানে কিন্তু এটা নয় যে 12 জন লোক 18 দিনে সম্পূর্ণ কাজটা শেষ করতে পারে। তাই তোমার মানে তুমি বলবে যে 12 × 18 হয়ে যাবে টোটাল ওয়ার্ক, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। ওকে, কাজ শুরু হচ্ছে এখান থেকে, কিন্তু কাজ শুরু করার সময় 12 দিন পরে দেখলে মাত্র অর্ধেক কাজ শেষ হয়েছে। এখান থেকে গল্প শুরু হচ্ছে যে 12 দিনে কতজন লোক কাজ করেছে? না, 12 জন লোক। তাহলে 12 দিন কাজ করেছে 12 জন লোক, এবং তার ফলে অর্ধেক কাজ হয়েছে। অর্ধেক কাজ মানে 50% কাজ হয়েছে। ইটস নট ইট, বলতে একদম ঠিক।
তা অবশিষ্ট কাজ যথাসময়ে শেষ করতে আর কতজন অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে। তাহলে অবশিষ্ট কাজ মানে 50%। তাহলে এখানে বোথ সাইড হচ্ছে কাজ ইকুয়াল ওয়ার্ক। তাহলে ইকুয়াল যখন ওয়ার্ক হয় তাহলে ওয়ার্ক নিয়ে ভাবনা চিন্তা করার দরকার নেই। তাহলে 12 × 12 হচ্ছে টোটাল ওয়ার্ক, 12 জন লোক 12 দিন কাজ করেছে, টোটাল ওয়ার্ক কমপ্লিট হয়েছে, সেই টোটাল ওয়ার্কটা হচ্ছে 50%। বাকি যে রিমেনিং 50% আছে, মানে দুদিকে কাজ তো ইকুয়াল, এদিকেও 50% এদিকেও 50%, সেই 50% কাজটি কতদিনে শেষ করতে হবে না আমাকে টাইমে শেষ করতে হবে। মানে আমাকে 18 দিন টাইম দিয়েছিল, তার মধ্যে 12 দিনের গল্প অলরেডি হয়ে গেছে, তার মানে 6 দিন আর বাকি আছে। তাহলে কতজন লোক লাগবে? তাহলে দুই দিক থেকে আমি কী করলাম, কাজকে ইকুয়াল করে দিলাম। তাহলে এবার দেখো 6 × 2 = 12, তার মানে আলটিমেট লোক লাগবে কতজন না 12 × 2 = 24 জন লোক লাগবে। আমার কাছে কতজন লোক আছে? আমার কাছে 12 জন লোক আছে। তাহলে কতজন অতিরিক্ত লোক লাগবে? অতিরিক্ত লোক হচ্ছে 24 - 12 অ্যান্ড দ্যাট ইজ 12 জন। অপশন বি হয়ে গেল কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার, এর থেকে পরিষ্কার হওয়া সম্ভবই নয়। নেক্সট প্রশ্ন দেখো, এই প্রশ্নে কী বলা হয়েছে? ভাজক বলা হয়েছে x+2, ভাগফল বলা হয়েছে 4x - 5, ভাগশেষ বলা হয়েছে 12, ভাজ্য কত আমরা নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যে ভাজ্য সমান কি না ভাজক গুণ কি দাদা ভাগফল প্লাস ভাগশেষ, দ্যাটস ইট। সেই বাচ্চা থেকে শিখে আসছি ভাজক কত দাদা x+2, দাদা ভাগফল কত 4x - 5, দাদা ভাগশেষ কত 12। এবারে এই গুণটা করার দরকার নেই, তুমি মুখোমুখি বুঝতে পারছো যে মুখোমুখি কিন্তু দেখতে পাচ্ছি যে 4x আর x গুণ করলে 4x² তো হবেই। দাদা এখানে +2 আর +4x মানে হচ্ছে +8x, আর এখানে -5 + x মানে হচ্ছে -5x, আর +2 - 5 হচ্ছে -10 + 12। তাহলে দেখো 4x² +8x - 5x 3x আর -10 + 12 মানে হচ্ছে +2। তাহলে 4x² + 3x + 2 অপশান বিতে আছে। অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, ট্রেনের মধ্যে একটি ছেলে লক্ষ্য করে যে সে 60 সেকেন্ডের মধ্যে 31টি টেলিফোন খুঁটি গণনা করতে পারে। দুটি খুঁটির মধ্যে দূরত্ব 60 মিটার হলে ট্রেনটির গতি নির্ণয় করো। তাহলে যখনই আমি দেখছি যে টোটাল কতগুলো খুঁটি সে এখান থেকে কাউন্ট করতে পেরেছে না 31টা, তাহলে মনে রাখবো যে 31টা খুঁটি মানে তাদের মধ্যে গ্যাপ, এই গ্যাপগুলোই হচ্ছে ডিস্টেন্স কী করে ক্যালকুলেট করতে সাহায্য করে, কত গ্যাপ, আর গ্যাপগুলো বলা হচ্ছে 60 মিটার। ঠিক আছে, তাহলে এরকম কতগুলো গ্যাপ থাকবে মনে রাখবো 31টা খুঁটি মানে আমার টোটাল গ্যাপ আছে 30টা, টোটাল গ্যাপ কত 30টা, তাহলে টোটাল ডিস্টেন্স কতটা কভার করেছে দাদা 30 × 60, 30 × 60 মিটার ডিস্টেন্স কভার করেছে। এত মিটার কত সেকেন্ডে দাদা না 60 সেকেন্ডে। তাহলে স্পিড কত হবে না 30 × 60/60 মিটার/সেকেন্ড, তার মানে আলটিমেট হয়ে গেল 30 মিটার/সেকেন্ড। এবার আলটিমেট আমায় কী বলেছিল কিলোমিটার/ঘন্টায় করতে হবে, তার মানে 18 × 5 দিয়ে গুণ, গল্প শেষ। 60 ক্যান্সেল হয়ে গেল, 5 × 6 = 30, 6 × 18 কত 108 কিলোমিটার/আওয়ার স্পিড পেয়ে গেলাম। অপশান বি। এবার দেখো নেক্সট প্রশ্ন বলেছে 21, 49, 18-র মধ্যে চতুর্থ সমানুপাতি কত? আমরা অনেকবার বলেছি, কোনো বলার দরকার নেই আর। তার মানে মাঝখানে দুটো গুণ, ধার দিয়ে ভাগ, তার মানে 49 × 18/21, দ্যাটস ইট। 7 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 7 × 7 = 49, 7 × 3 = 21, 3 × 6 = 18, 7 × 6 = 42, অপশান এ। ওকে, আচ্ছা এখানে 4টে অপশান থেকে এটাও বুঝতে পারছি যে এখানে 49 × 18 আছে, মানে 7-এর গুণিতক হবে, আর 7-এর গুণিতক 3খানা আছে এখানে। ওকে, তারপরে 7-এর গুণিতক দিয়ে না ভেবে ডাইরেক্ট করে নেওয়া ভালো। ওকে, নেক্সট প্রশ্ন, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 2 বছরে নিজের থেকে 2.25 গুণ হয়, তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি হলে সুদের হার নির্ণয় করো। তাহলে 2 বছরের গল্প বলা হয়েছে এবং বলা হয়েছে 2.25 গুণ হচ্ছে, তার মানে হচ্ছে 1 টাকা রাখলে সেটা 2.25 গুণ হলে মানে হচ্ছে 2.25 টাকা হবে। কত বছরে? 2 বছরে। তাহলে দশমিক তুললে কী হয়ে যাচ্ছে না 225/100, আর এই 225/100 কাকে প্রকাশ করছে না A/P কে। তাহলে এটা হচ্ছে A/P কত বছরে হয়েছে না 2 বছরে, A/P 2 বছরে হয়েছে। তার মানে A/P এর হোল স্কোয়ার হয়েছে কত 225/100, তার মানে আমি জানি যে 1 বছরে A/P কত হয়েছে, না একে আমি কী করবো বর্গমূল করবো, তাহলে বর্গমূল করলে A/P পাবো। তাহলে এখানে এদিকে বর্গমূল করলে কত পাবো 225-এর বর্গমূল করলে 15 দাদা, আর 100-এর বর্গমূল করলে কত 10। তাহলে 1 বছরের গল্প মানেই কি সিম্পল ইন্টারেস্ট, তাহলে 1 বছরের প্রিন্সিপাল হয়ে যাচ্ছে কত 10, আর 1 বছরের পর অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 15, তাহলে ইন্টারেস্ট কত দাদা 5 ইন্টারেস্ট, কত 10-এ ইন্টারেস্ট। তাহলে 10-এ 5 ইন্টারেস্ট মানে আলটিমেটলি আমি বুঝতেই পারছি যে যত টাকা আমি ইনভেস্ট করেছি তার অর্ধেক টাকা ইন্টারেস্ট পাচ্ছি, মানে 50% হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট। করার দরকার নেই, তবু যদি করতে চাও তাহলে 5/10 × 100, তার মানে হচ্ছে 50%। ওকে গাইস, নেক্সট প্রশ্ন,
পিটার 25,000 টাকা বিনিয়োগ করে একটি খুচরা ব্যবসা শুরু করেছে, খুব ভালো কথা। 8 মাস পরে শ্যাম 30,000 টাকা মূলধনের সাথে যোগদান করে। তাহলে যখন দেখতে পাচ্ছি দুটো জায়গাতেই সময়ের পার্থক্য আছে, তখন আমায় কী করতে হবে না, লাভ্যাংশ রেশিও নির্ণয় করার জন্য আমাকে ইনভেস্টমেন্ট ইনটু টাইম করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি এখানে 2 বছর পরে তাদের মধ্যে টাকা ডিস্ট্রিবিউট হয়েছে 18,000 টাকা। তাহলে আলটিমেট 2 বছর মানে হচ্ছে কি না 24 মাসের গল্প, 24 মান্থ। কারণ কি এখানে 8 মাস পরের গল্প, মাসের গল্প আছে, তাহলে 24 মান্থের গল্প আমায় ভাবতে হবে। তাহলে পিটারের 25,000 টাকা আলটিমেট কত মাস খাটলো না 24 মাস। এবং শ্যামের দেখতে পাচ্ছি 8 মাস পরে যোগদান করেছে, মানে 24 মাস থেকে অলরেডি 8 মাস বিয়োগ করলে পড়ে থাকে 16 মাস। তাহলে এই 16 মাসের জন্য ইনভেস্ট করেছে কত টাকা না 30,000 টাকা। আর আমি প্রথমেই বলেছিলাম যে যখন আমি রেশিও নির্ণয় করছি, যখন দেখবো কমন 3 শূন্য আছে, 2টো শূন্য বা 3টে শূন্য, সেগুলোকে আগেই অমিট করে দাও, এদের কোনো দরকার নেই, এরা সুপারফ্লুয়াস। তাই এই 25,000কে নিয়ে আমি কিন্তু কাজ করব না, আমি 25 নিয়ে কাজ করব। তাহলে 25 × 24 আর এখানে 30 × 16। তাহলে এটাই হচ্ছে তাদের মধ্যে লাভ্যাংশ, এই রেশিওতে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। কার না এটা হচ্ছে পিটার আর এটা হচ্ছে শ্যাম। ওকে, তাহলে দেখো কাটাকুটি করলে আমি খুব সহজে পেয়ে যাবো 16, এখানে 4 দিয়ে 8 2 16, 8 3 24, 3 10 30, 5 5 25, আর এখানে হচ্ছে 5 2 10। আলটিমেট 5:4 রেশিও, তার মধ্যে কী হবে না লাভ্যাংশ বন্টিত হবে। 5 + 4 হচ্ছে 9, তাহলে 9-এর ভ্যালুই বলা হয়েছে কত 18,000 টাকা। এটা তোমরা আশা করি বুঝতে পারলে যে 9 টাকা যদি তাদের মধ্যে লাভ হতো, পিটার পেতো 5 টাকা, 4 টাকা পেতো শ্যাম, কিন্তু লাভ হয়েছে 18,000, তাহলে 9-এর ভ্যালু বলা হচ্ছে কত 18,000, মানে 2,000 গুণ। ইজ নট ইট, বলবো একদম ঠিক। তাহলে পিটারের আমাকে নির্ণয় করেছে পিটারের লাভ্যাংশ কত, পিটারের ভাগ কত, মানে 5-এর ভ্যালু। তাহলে 5কে 2,000 গুণ করলে কত হবে দাদা না 10,000। অপশান কোথায়, অপশান সি হলো কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, এটি কাছের দণ্ড পড়ে 2:3 দু খণ্ডে বিভক্ত হয়ে যায়। 2:3 অনুপাতে 2 খণ্ডে বিভক্ত হয়ে গেল, একটা 2 পার্ট আর একটা 3 পার্ট। ওকে, পরে পুনরায় ছোট খণ্ডটি পড়ে 4:5 অনুপাতে ভাগ হয়। ছোটো খণ্ড মানে কি 2টা। এবার দেখো যখন এই ধরনের প্রশ্ন থাকবে তখন দেখবে যে খণ্ডটা ভাঙলো, ছোট খণ্ডটি ভাঙলো, সেটা কী অনুপাতে ভাঙলো না 4:5। তাহলে এই 4:5-এর 4 আর 5-এর যোগফল কত 9, নয় তো। তাহলে এই 9 দিয়ে এই যে প্রথম যে দুটো খণ্ড হয়েছিল তাদের রেশিওর প্রত্যেকটা টার্মকে 9 দিয়ে গুণ করে দাও, খুব ইজি হবে তোমাদের কী হবে সলিউশন করতে। তাহলে আলটিমেট 9 × 2 করলে কত পেলাম না 18, আর এখানে 3 × 9 করলে 27। তাহলে 18:27 যা 2:3 তাই, এখানে কোনো অসুবিধা নেই। ওকে, এবার এই 18 পার্টটা 4:5 অনুপাতে ভাগ হচ্ছে, তার মানে 9-এর ভ্যালু হচ্ছে কত 18, তাহলে 4 পার্টের ভ্যালু কত, তাহলে এখানে 2 গুণ হয়েছে, তাহলে 4 পার্টের ভ্যালু হচ্ছে 8, আর 5 পার্টের ভ্যালু হচ্ছে 10। তার মানে 18 পার্টটা আবার ভাঙলো কত না 8 আর 10-এ। তাহলে 3টে খণ্ডর এখন রেশিও কী হয়ে গেল 8:10:27, অ্যান্ড দ্যাট ইজ কারেক্ট আনসার, অপশান বি। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধাই নেই। নেক্সট প্রশ্নে চলে যাই। দেখো এই প্রশ্নে কী বলা হয়েছে না, একটি বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ বলা 23 মিটার বলা হয়েছে, এটির ভেতরের চারপাশে 4 মিটার চওড়ার পথ রয়েছে। বলা হয়েছে পথটি বাঁধানোর জন্য 500 টাকা পার মিটার স্কোয়ারে খরচা হচ্ছে, তাহলে টোটাল কত খরচ হবে। ঠিক আছে, ডাইরেক্ট আনসার বলতে পারি এখান থেকে, আমি কিছু না করেও আনসার বলতে পারি। ঠিক আছে, তবু তোমাদের একটু বলে রাখি শর্টে গল্পটা, যে এই হচ্ছে আমার একটা বৃত্তাকার পার্ক, এর ভেতরে চারদিকে 4 মিটার চওড়া রাস্তা, মানে গল্পটা হচ্ছে এরকম একটা যে, আচ্ছা ছবিটা ঠিকঠাক করে আঁকা হলো না, একটু ছবিটা ঠিক করে বুঝিয়ে দিই। আচ্ছা, বৃত্তাকার চারদিকে 4 মিটার চওড়া পথ মানে হচ্ছে ভেতরে আর একটা বৃত্ত আছে। ঠিক আছে, এবং দুটো বৃত্তর একই সেন্টার, একটাই কেন্দ্র। তাহলে এই বড় বৃত্তটার ব্যাসার্ধ বলা হয়েছে কত 23 মিটার। ওকে, 23 মিটার। তাহলে এই ছোটো বৃত্তটার ব্যাসার্ধ কত হবে, তাহলে ছোটো বৃত্তটার ব্যাসার্ধ হবে 23 মাইনাস এই পার্কের রাস্তার যতটা চওড়া, কতটা চওড়া দাদা 4 মিটার চওড়া, তাহলে 23 - 4 দ্যাট ইজ কত দাদা 19 মিটার। তাহলে দুটো বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে এবার আমি পথের ক্ষেত্রফল কী বলবো না দাদা, পাই বড় আর স্কোয়ার। বড় আর হচ্ছে কি, আমি যদি ধরে নিই যে পুরো পার্কটার ব্যাসার্ধ হচ্ছে বড় আর, পুরো পার্কটার ব্যাসার্ধ হচ্ছে বড় আর এই ছোটো বৃত্তটার ব্যাসার্ধ স্মল আর ধরে নিই, তাহলে পাই আর স্কোয়ার করলে বড় বৃত্তর ক্ষেত্রফল মাইনাস পাই স্মল আর স্কোয়ার করলে ছোটো বৃত্তর ক্ষেত্রফল, এদের ডিফারেন্সই হবে পথের ক্ষেত্রফল। ওকে, এটা আমি বাচ্চাবেলায় শিখেছিলাম, এখান থেকে স্মল এর একটা পার্ট দেখেছিলাম যে পাই কমন নিয়ে দাদা বড় আর স্কোয়ার মাইনাস ছোটো আর স্কোয়ার, দ্যাটস ইট, এটা হচ্ছে কারেক্ট আনসার। এবার এটা হচ্ছে পথের ক্ষেত্রফল। এবার পথের ক্ষেত্রফল এখানে অবশ্যই মিটার স্কোয়ারে হবে, কারণ প্রত্যেকটা মিটারে আছে, প্রত্যেক মিটার স্কোয়ারে 500 টাকা খরচ হয়। তাহলে টোটাল পথটা বাঁধাতে কত খরচ হবে না × 500, দ্যাটস ইট। এবার পাইয়ের ভ্যালু আমরা সবাই জানি, কিছু না বলা থাকলে 22-এর সাথে ধরে নিতে হয়। বড় আর স্কোয়ার আর ছোটো আর স্কোয়ার এখানে দেখতে পাচ্ছি কি a² - b² ফর্মেটে আছে, তোমরা a + b আর a - b লিখে নিতে পারো। এখানে বড় আরের ভ্যালু কত 23, তার মানে 23-এর স্কোয়ার মাইনাস কত না 23 - 4 19-এর স্কোয়ার, তাহলে এটাকে
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের পার্টে ভাঙলে 23 প্লাস 19 আর 23 মাইনাস 19, দ্যাটস ইট, ইন্টু 500। এবার এই যে এতগুলো পার্ট করছি আমি, এতগুলো গল্প বলছি, সব করার দরকার নেই। তোমরা যখনই এটা জেনে গেলে তুমি ডাইরেক্ট আনসার বলে দাদা এটাই তো হবে যে পাই ইন্টু আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু 500, পাইয়ের ভ্যালু তো 22/7, এখানে এক্স্যাক্ট ভ্যালু পাচ্ছি, কোনো এখানে দশমিকের ভ্যালু নেই বা কোনো পৌনপণিক নেই বা 2 দশমিক স্থানাব্দী এরকম কিচ্ছু বলা নেই, আমাকে এক্স্যাক্ট ভ্যালু পাওয়া যাবে। এবং সেখানে দেখতে পাচ্ছি 22 আছে, মানে যেটা আনসার হবে সেটা 22-এর মাল্টিপল বা 11-র মাল্টিপল হবে। ওকে, তাহলে 11-র আমি জানি ডিভিসিবিলিটি রুল কী হবে না, আমি যদি প্রত্যেকটা থেকে 3টে শূন্য দেখো, প্রত্যেকটা 3টে শূন্য কমন, 3টে শূন্য বাদ দিয়ে দিই, তাহলে 210 কি 11 দিয়ে ভাগ যায়? কখনোই নয়। 2 + 0 - 1, 2 + 0 করলে 2, 2 থেকে 1 বিয়োগ করলে কি 0 হয়? 0 অথবা 11-র মাল্টিপল হতে হবে, হচ্ছে না। 2 + 4 যোগ করলে 6, 6 থেকে 6 বিয়োগ করলে 0, তার মানে এটা আনসার হতে পারে। 2 + 0 যোগ করলে 2, -6 করলে -4, এটা হতে পারে না। ডি দেখো 2 + 0 যোগ করলে 2, -4 করলে -2, এটাও হতে পারে না। তার মানে একমাত্র অপশান বি হবে কারেক্ট আনসার। এসব তোমাদের এই যে এতগুলো কাজ করলাম এসব বৃথা, এগুলো হচ্ছে তোমাদের বোঝানোর জন্য যে কী করে আনসার এলো। তাহলে এবার দেখো 23 + 19 তুমি এখানে করে নিতে পারো 42, 23 - 19 4 × 500, আর এখানে 22-এর 7, 22-এর 7-এর সঙ্গে 7 এখানে ক্যান্সেল আউট হয়ে গেলো, 6 হয়ে গেল। এবার যদি আমরা গুণ করে দেখবে আনসার আসবে 264000। ওকে গাইস, তো তোমাদের একদম দেখে করার আনসার বলে দিলাম, আর কী করে তোমরা ক্যালকুলেশন করবে সেটাও দেখিয়ে দিলাম। চলো নেক্সট প্রশ্ন দেখো, এই প্রশ্নে কী বলা হয়েছে, রানী এবং রোহনের বর্তমান বয়স অনুপাত বলা হয়েছে 3:4। আচ্ছা, আর কি বলা হলো না 3 বছর পর তাদের অনুপাত বলা হয়েছে 4:5। তাহলে এটা হচ্ছে বর্তমান অ্যাট প্রেজেন্ট, আর এটা হচ্ছে আফটার 3 ইয়ার্স। তাহলে আমরা জানি যে যখনই এরকম গল্প থাকবে আমায় কী দেখতে হবে না এদের ইন্ডিভিজুয়ালি এদের বয়সের মধ্যে গ্যাপ কত। তার মানে রানী আর রোহনের বর্তমানে বয়সের যা গ্যাপ, 3 বছর পরও তাদের গ্যাপ কী থাকবে, সেম থাকবে। এটা সেম করতেই হবে, না হলে কিন্তু অঙ্কটা আমি আগে এগোতে পারবো না। ওকে, তাহলে দেখো এখানেও গ্যাপ দেখতে পাচ্ছি 3 আর 4-এর মধ্যে গ্যাপ হচ্ছে 1, আর এখানেও 4 আর 5-এর মধ্যে গ্যাপ হচ্ছে 1, তার মানে এখানে সমান আছে। যদি সমান না থাকতো তাহলে সমান করতে হতো। কী করে করতে হয় সেটা আমি আগেই দেখিয়েছি, আগের একটা এই ধরনের প্রশ্নে অনেকবার এই ধরনের প্রশ্ন করেছি। যারা এখনও দেখো তার আগের প্রশ্নগুলো দেখো, আগের ভিডিওগুলো দেখো, সেখানে এরকম ধরনের প্রশ্ন অনেক সলভ করেছি। তাহলে দেখো আলটিমেট যখনই দেখলাম গ্যাপ সেম আছে, এবার দেখলাম যে রানীর বয়স 3 ছিল বর্তমানে, আর 3 বছর পরে তার বয়স হবে 4, তার মানে কত এগোবে না, 1 এগোবে। আর এই যে 1 ইউনিট এগোলো এটা আলটিমেট 3 বছরের সঙ্গে সমান, তাই তো? তাহলে 1 ইউনিট যদি 3 বছরের সঙ্গে সমান হয়, তাহলে আমার বলা হয়েছে এখন থেকে 24 বছর পরে তাদের বয়স অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে এখন মানে আজকে বর্তমানে তাদের বয়স কত, তাহলে 1 ইউনিট যদি 3 বছরের সঙ্গে সমান হয়, তাহলে বর্তমানে তাদের বয়স অনুপাত 3:4, মানে তাদের বয়স কত হবে না 3 × 3 আর 4 × 3। ইজ নট ইট, বলবো একদম ঠিক। তার মানে হচ্ছে 9 আর হচ্ছে 12 এদের বর্তমান বয়স রানী আর রোহনের। এবার বলে 24 বছর পরে তাদের বয়স কত হবে, তাহলে প্লাস করে 24 করে প্লাস করে দাও দুজনকার সঙ্গেই, তাহলে এদের রেশিওই হবে আমার কারেক্ট আনসার। তাহলে 9 + 24 আর 12 + 24, 9 + 24 মানে হচ্ছে 33, আর 12 + 24 মানে 36। 33 আর 36-এর মধ্যে রেশিও কত হবে, 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 11:12 হয়ে যাবে কারেক্ট আনসার। কোথায় আছে, অপশান এ। নেক্সট প্রশ্ন, একটি ট্রেনের দৈর্ঘ্য বলা হয়েছে কত, 200 মিটার। যদি ট্রেনের গতিবেগ 15 মিটার/সেকেন্ড হয়, তাহলে 520 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে? ট্রেন যখন সেতু অতিক্রম করে তখন সে নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য যাবে, তার মানে 520 + 200, এবং এখানে দেখতে পাচ্ছি মিটার/সেকেন্ড আছে, আমার কি সেকেন্ডারি গল্প আছে, তার মানে 15, দ্যাটস ইট। তার মানে 500 + 200 মানে হচ্ছে এখানে কত, 720/15 করলে কত হবে, কাটাকুটি যাচ্ছে কত দিয়ে, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি 4 × 15 = 60, তাহলে এখানে হচ্ছে কত পাচ্ছি, 8 × 15 = 120, 48 সেকেন্ড, অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, তাহলে যতীনের কাছে 3:5 অনুপাতে দুধ ও জলে ভরা 2টি পাত্র রয়েছে। খুব ভালো কথা, তাহলে যতীনের কাছে 2টো পাত্র আছে, এটা আমার কাছে ফিক্সড। এবার এই যে লাইনটা, এই লাইনটা থেকে মনে হতে পারে যে 2টো পাত্র আছে, যার মধ্যে দুটোর মধ্যেই দুধ জলের অনুপাত হচ্ছে 3:5 করে। তা নয়, গল্পটা হচ্ছে এরকম, যেখানে 2টো পাত্র এরকম দেওয়া হয়েছে, এই একটা পাত্র আর এই একটা পাত্র। ওকে, এবার এই দুটো পাত্রের মধ্যে কি বলা হলো না, প্রথম পাত্রে যদি 3 ভাগ দুধ থাকে, অপর পাত্রে 5 ভাগ জল আছে, তাহলে প্রথম পাত্রে আছে কি না, প্রথম পাত্রে আছে আমার মিল্ক, এটা হচ্ছে মিল্ক, যেখানে 3 ইউনিট মিল্ক আছে। অপর পাত্রে আছে ওয়াটার, যেখানে 5 ইউনিট ওয়াটার আছে। তাহলে 3:5 রেশিওতে দুটো পাত্রে দুধ আর জল ভরে রাখা আছে। ওকে, মেশানোর আগে জলের পাত্রে 16 লিটার জল যোগ করা হলো, জলের পাত্রে 16 লিটার অ্যাড করা হয়েছে, এবং
দু লিটার দুধ বের করা হয়েছে দুধের পাত্র থেকে, তাহলে দুধের পাত্র থেকে 2 লিটার দুধ কী হয়েছে বের করা হয়েছে, এটা কিন্তু লিটারে আছে, এটাও লিটার এটাও লিটার। এবার এদের কী হলো, মিশ্রিত করা হলো একটা পাত্রে, যেখানে মিল্ক প্লাস ওয়াটার হলো একসঙ্গে মিশে গেল, এবং যেখানে অনুপাত বলা হয়েছে কত না 2:13। এখানে মিল্ক আর ওয়াটার রেশিও কত 2:13, বোঝা গেল। তাহলে আলটিমেট দেখা গেল যে আগে আমি যদি ধরে নিই যে দুধের পাত্রে 3x ইউনিট মিল্ক ছিল এবং জলের পাত্রে 5x ইউনিট জল ছিল, তাহলে এদের থেকে মিল্ক থেকে আমি দেখতে পাচ্ছি 2 লিটার মিল্ক তোলা হয়েছে, মানে 3x - 2 করা হয়েছে, আর জলের পাত্রে 5x + 16 করা হয়েছে। এবার এদের যখন মেশানো হলো তখন রেশিও হলো কত না 2:13। এটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি প্রশ্নের কারেক্ট ফরমেশন। এবার এখান থেকে আমাকে এক্সের ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে এক্সের ভ্যালু খুব সহজে নির্ণয় করতে পারি আমি, এক লাইনে এক্সের ভ্যালু তোমাদের বলছি কী করে নির্ণয় করবে। দেখো এখানে সংখ্যা কে আছে -2 + 16, তাহলে মাইনাস আর প্লাস যখনই থাকবে, ওপরে মাইনাস নিচে প্লাস, তখন আমি কী করে দেবো, দেখো 13 × 2 করলাম কত 26 হলো, এখানে 16 × 2 করলে কত হলো, অর্থাৎ 32 হলো। এদের যোগফল বাই নিচে দেখো এখানে দুটোই কী আছে প্লাস আছে, তাহলে 13 নিচে থেকে শুরু করেছিলাম আগে, এখনও নিচে থেকে শুরু করব। 13 × 3 কত 39, আর 2 5 করলে কত 10, এদের বিয়োগফল। তাহলে আলটিমেট 26 + 32 দ্যাট ইজ 58 বাই কত দাদা 29, তার মানে কত হবে 2 হয়ে যাবে। তাহলে এক্সের ভ্যালু হয়ে গেল 2। নির্ণয় করতে হবে দুধের প্রাথমিক পরিমাণ নির্ণয় করো। দুধের প্রাথমিক পরিমাণ কত ছিল, অর্থাৎ 3x ছিল না, অর্থাৎ এক্সের ভ্যালু কত 2, তার মানে 3 × 2 6 লিটার ছিল দুধের প্রাথমিক পরিমাণ, অপশন বি। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধাই নেই আর। নেক্সট প্রশ্ন বলছে দাদা 30টি পদের গড় বলা হয়েছে 35, পরে দেখা গেল যে একটি পদ 32কে ভুলবশত 31 হিসেবে ধরা হয়েছিল, গড়টির সঠিক মান নির্ণয় করো। তাহলে আমি দেখতে পাচ্ছি 30টি আমার পদ আছে, ওকে, সংখ্যা 30টা আছে, এদের গড় বলা হয়েছে 35। এবার এদের মধ্যে এমন একটা সংখ্যা যেটাকে আমি 32 হিসাবে ধরেছিলাম, এদের মধ্যে এমন একটা সংখ্যা যার অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 32, কিন্তু তাকে ধরেছিলাম আমি 31 হিসাবে, তাকে ধরেছিলাম কত 31, তার মানে আমি 1 কম ধরেছিলাম, তার মানে এখন কী হবে 1 বেশি এসছে। এবার বলেছি না যখনই গড় নির্ণয় করা হবে তখন যত বেশি আসবে বা যত যাবে বাইরে থেকে, সেই যে লস বা গেন সেটা প্রত্যেকে সবার মধ্যে সমানভাবে ভাগ করে নেবে। তাহলে এখানে তো গেন হয়েছে, এখানে তো লসের কোনো ব্যাপার নেই। কত গেন হয়েছে, অ্যাকচুয়াল 32 রিড করা কথা ছিল, আমি 31 ধরেছি, তাহলে গেন হয়েছে কত +1। এই গেন সবার মধ্যে ভাগ করা হবে, তাহলে সবার মধ্যে 30 জনের মধ্যে ভাগ করা হবে, সবাই কত 30, তাহলে 32, দ্যাটস ইট। তাহলে 35 + 31, অর্থাৎ 31 মানে কত, 31 মানে কত 0.3, তাই তো। আর যখনই এখানে 31 তাকে আমি কী লিখতে পারি 0.03, ওকে। আর 0.03 যোগ করলে 35-এর সঙ্গে 35.03 হয়ে যাবে কারেক্ট আনসার। অপশন কোথায়, সি হয়ে যাবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধাই নেই আর। নেক্সট প্রশ্ন দেখো, এই প্রশ্নে কী বলা হয়েছে না, একটি ছেলে তার আসল গতির 10/9 গতিতে দৌড়ে 2 ঘন্টা 20 মিনিট 24 সেকেন্ডে 39 কিমি অতিক্রম করে, ছেলেটির আসল গতি নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 10/9 গতি বলা হয়েছে, এই কথাটা এখন ভুলে যাও। দেখতে পাচ্ছি যে 2 ঘন্টা 20 মিনিট 24 সেকেন্ডে 39 কিমি অতিক্রম করেছে, তাহলে তার স্পিড এখান থেকে পেয়ে যাবো। তার স্পিড কত হবে না ডিস্টেন্স বাই কি টাইম, কিন্তু টাইম ভদ্রলোক এখানে দেখতে পাচ্ছি 2 ঘন্টা 20 মিনিট আর 24 সেকেন্ডে, তাহলে এটাকে আইদার সেকেন্ডে অথবা ঘন্টায় ট্রান্সফার করতে হবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে কিলোমিটার/ঘন্টা, তাহলে ঘন্টাতেই ট্রান্সফার করো না। 2 ঘন্টা 20 মিনিট 24 সেকেন্ডকে ঘন্টায় করলে কত হবে, তাহলে 2 ঘন্টা মানে 2 রয়ে গেল, আর 20 মিনিটকে ঘন্টায় করলে কত হবে 20/60, আর 24 সেকেন্ডকে 24 বাই কত 24 বাই হচ্ছে 3600, তাহলে এই হয়ে গেল টোটাল ঘন্টা, আওয়ার্সের ট্রান্সফার হয়ে গেল। এবার এটা আওয়ার্স করতে আমার বেশিক্ষণ টাইম লাগবে না। দেখো 20 এখানে 60 কাটাকুটি হয়ে 1/3 হচ্ছে, আর 24 360 মানে হচ্ছে 24কে কত গুণ করলে 360 হবে 15 গুণ করলে, তার মানে হচ্ছে 1/150। তাহলে আলটিমেট দেখো আমার যোগ করলে এখানে 150 হয়ে যাবে আমার এলসিএম, 150 এলসিএম হবে, উপরে কত হবে 150 2 × 300, এখানে হচ্ছে 3কে দিয়ে কত 50, মানে এখানে উপরে হচ্ছে 50 আর এখানে হচ্ছে কত 100, মানে 351/150 ঘন্টা আমার টাইম লেগেছে। ডিস্টেন্স কত দাদা, ডিস্টেন্স হচ্ছে 39, তাহলে 39/351, এখানে 39 ছিল, 39/351/150, আর 150কে উপরে লিখতে পারি, দ্যাটস ইট। কাটাকুটি হবে, কাটাকুটি তো হওয়া উচিত, 9 একদম 9 9 81, 9 3 27 আর 8 35, একদম 9 গুণ পুরোপুরি। তাহলে 150/9, এটাও কাটাকুটি যাচ্ছে দাদা। এটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি 3 দিয়ে 50/3,
তাহলে আমি এটাকে আর ভগ্নাংশ করার দরকার নেই, ভাগ করার কিছু দরকার নেই, 50/3 কিলোমিটার পার আওয়ার, এটা তার স্পিড। এবার এই স্পিডটা কোন স্পিড? বলা হয়েছে একটি ছেলে তার আসল গতির 10/9 গতিতে গেছে। এর মানে হচ্ছে তার আসল গতির সঙ্গে তুলনা করা হচ্ছে সবসময়, যার সঙ্গে তুলনা করা হচ্ছে সে নিচে থাকবে। তার মানে যদি আসল গতি তার নিচে 9 হয়, সে গেছে কতই 10-এ, তাহলে 9 গতির ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। 10-এর ভ্যালু আমি পেয়ে গেছি কত? 50/3। তাহলে 10-এর ভ্যালু যদি 50/3 হয়, তাহলে 9-এর ভ্যালু কত? 10কে কত গুণ করলে 50/3 হয়? তাহলে 10কে 5 গুণ করলে, 5/3 গুণ করলে 50/3 হয়। তাহলে 9কে 5/3 গুণ করে দাও, তাহলে আমি কি তার অ্যাকচুয়াল গতি পেয়ে যাব কত? 3×3 = 9, তাহলে 3×5 = 15 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে তার অ্যাকচুয়াল গতিবেগ। তার আসল গতি নির্ণয় করতে বলেছে, সেটা কত? 15 কিমি পার আওয়ার, অপশান এ। ইজ ইট ক্লিয়ার? বলবে জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধাই নেই। নেক্সট প্রশ্ন, অতুল এবং বিনয় একত্রে 5 দিনের মধ্যে একটি কাজ শেষ করতে পারে। তাহলে অতুল দেখতে পাচ্ছি আর বিনয়কে দেখতে পাচ্ছি, এরা 5 দিনে একটা কাজ শেষ করতে পারে। বিনয় যদি একই কাজ শেষ করতে কত? 8 দিন সময় লাগে, তাহলে অতুল একা সেই কাজ করতে কত দিন সময় লাগবে? তাহলে বিনয় নিচ্ছে 8 দিন, তাহলে অতুলের লাগবে কত? ডাইরেক্ট আনসার 8 × 5/8 - 5। এর থেকে সোজা হয় না, 40/3 হয়ে যাবে কারেক্ট আনসার, অপশান এ। ঠিক আছে, কেন হলো, কী করে হলো, তার জন্য তোমাদের আগের ভিডিও দেখতে হবে, আর আমি বলবো না, অনেকবার বলেছি এই কনসেপ্ট। নেক্সট প্রশ্ন, বার্ষিক 9/2% হারে 800 টাকার 3 বছরে যত টাকা সুদ হয়, বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকার 9 বছরের সুদের পরিমাণ একই হবে? তার মানে বোথ সাইডে আমি সিম্পল ইন্টারেস্টকে সমান করব। আর আমি জানি সিম্পল ইন্টারেস্ট কী করে পাওয়া যায়? P/T/100 করে, একই না? বলবে একদম ঠিক। তাহলে এখানে দেখতে পাচ্ছি 800 টাকা হচ্ছে পি, টি হচ্ছে 3 বছর, সুদ হচ্ছে 9/2%। তাহলে দেখতে পাচ্ছি এখানে পি এর ভ্যালু 800 দেখতে পাচ্ছি, ওকে। আর দেখতে পাচ্ছি এখানে কত না, সময় কত? তার 3, আর আরের ভ্যালু কত? 9/2। আর পার্সেন্টেজ দেওয়ার দরকার নেই, কারণ পার্সেন্টেজ দুদিকেই থাকবে, রেট অফ ইন্টারেস্ট দুদিকেই আছে। তাই রেট অফ ইন্টারেস্টের পার্সেন্টেজ কী হয়ে যাবে? অমিট হয়ে যাবে বা ক্যান্সেল আউট হয়ে যাবে। আর ওপারে দেখতে পাচ্ছি বার্ষিক 8% সরল সুদে দিচ্ছে, কত টাকা মানে আমার প্রি নির্ণয় করতে হবে। তাহলে পি ইন্টু 8% ইন্টু টাইম কত? 9 বছর, গল্প শেষ। তাহলে 9 দেখো এখানেও ক্যান্সেল আউট হয়ে গেল। এখানে 8, এখানে দেখতে পাচ্ছি 100, আর কি হচ্ছে এখানে কাটাকুটি যাচ্ছে 2 দিয়ে 150। তাহলে আলটিমেট কত পেলাম না, পি এর ভ্যালু কত? না 150। 150টা কোথায় দেখতে পাচ্ছি? অপশান সিতে। তাহলে অপশান সি হয়ে গেল কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, যদি একটি সংখ্যা এবং তার 25%-এর মধ্যে পার্থক্য 24 হয়, তাহলে সংখ্যাটি কত? তোমরা কি করবে? তোমরা যারা এখনও আমার কাছে অঙ্ক শেখোনি বা আমার ক্লাস দেখোনি, তারা বলবে দাদা একটি সংখ্যা হচ্ছে এক্স, তাহলে এবং এর 25% মানে হচ্ছে এক্স ইন্টু 25/100, তাহলে এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 24, সেখান থেকে এক্সের ভ্যালু বের করো। বলবো আর তোমাদের পরীক্ষায় চাকরি পেতে হবে না, তুমি ডাইরেক্ট কী বলবো? দাদা 25%, বলবো দাদা এর ফ্র্যাকশন ভ্যালু কত? দাদা 1/4। এখানে 4 সবসময় নিচে যে বসে সে হচ্ছে অ্যাকচুয়াল সংখ্যা, মানে সংখ্যাটা যদি 4 হয়, তার 25% হচ্ছে 1, ওকে। তাহলে 4-এর 25% কত? 1। এদের মধ্যে পার্থক্য কত না, 4-এর 1-এর মধ্যে ডিফারেন্স কত? 3, আর 3-এর ভ্যালু কত বলা হয়েছে? দাদা 24। তাহলে কত গুণ? দাদা 8 গুণ নির্ণয় করতে হবে। তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটা হয়েছিল 4, তাহলে 4কে 8 গুণ করলে কত হবে? দাদা 32। এটাই হবে কারেক্ট আনসার, অপশানে। নেক্সট প্রশ্ন, দেখো এই প্রশ্নে কী বলা হয়েছে না, একটি বস্তু 20% ছাড়ে 2400 টাকায় বিক্রি করে, যদি 25% ছাড়ে বিক্রি করতো তাহলে বিক্রয় মূল্য কত হতো? তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে দুই ক্ষেত্রেই এখানে ডিসকাউন্টের গল্প বলা হয়েছে, ছাড়ের গল্প বলা হয়েছে, এবং বিক্রয় মূল্য আমার জানতে চেয়েছে। তার মানে অবভিয়াসলি বিক্রয় মূল্য কার ওপর পাওয়া যায়? যদি ডিসকাউন্ট দেওয়া থাকে, তার মানে কি মার্ক প্রাইস থেকে ডিসকাউন্ট বিয়োগ করলে তো আমার বিক্রয় মূল্য পাওয়া যায়, তার মানে মার্ক প্রাইসের গল্প আমায় ভাবতে হবে। তাহলে দেখতে পাচ্ছি যে 20% ছাড়, তার মানে হচ্ছে 100 টাকা যদি আমার মার্ক প্রাইস থাকতো, তাহলে আমি জিনিসটা 80 টাকায় বিক্রি করেছি, তাই তো? তাহলে এটা হচ্ছে এমপি আর এটা হচ্ছে এসপি, হ্যাঁ কি না? বলবো একদম ঠিক। তাহলে বলা হয়েছে 80-র ভ্যালু বলা হয়েছে কত? 2400। তাহলে এবার বলো 80-কে কত গুণ করলে 2400 হবে? তাহলে 80-কে 30 গুণ করলে 2400 হবে। তাহলে 100-কে 30 গুণ করলে আমি অ্যাকচুয়াল মার্ক প্রাইস পেয়ে যাবো, মানে হচ্ছে 3000 হচ্ছে আমার অ্যাকচুয়াল মার্ক প্রাইস। এবার বলেছে যদি 25% ছাড় দেওয়া হতো, তাহলে 25% ছাড় মানে কি 75%-এ বিক্রি করা হয়েছে, তাহলে 3000-এর 75% হয়ে যাবে আমার নিউ এসপি। তাহলে 3000-এর 75% কী হবে না, 3000 ইন্টু 75/100, এটাই হচ্ছে আমার কারেক্ট আনসার। দেখো দুটো শূন্য ক্যান্সেল আউট হয়ে গেল, 3 × 75 করলে কত হয়? 225 হয় না? তাহলে 2250, অপশান এ হয়ে গেল কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, দেখো এখানে প্রশ্নে কী বলা হয়েছে না, 138 টাকা একটি জিনিস বিক্রি করে একজন দোকানদারের 8% ক্ষতি হয়েছে, খুব ভালো কথা। তাহলে 8% ক্ষতি হয়েছে, তারপরে কী বলেছে? 4% তাকে লাভ করতে হবে, তার জিনিসটি কতই বিক্রি করতে হবে। আচ্ছা 8% ক্ষতি মানে কতই সে বিক্রি করেছে না, 100-র জিনিস সে
92-এ বিক্রি করেছে, তার মানে 92% বিক্রি করেছে। আর 92%-এর ভ্যালু কত বলা হয়েছে? 138 নির্ণয় করতে হবে আমাকে। আর 4% লাভ করতে গেলে কতই বিক্রি করতে হবে? 104% বিক্রি করতে হবে, তার মানে 104%-এর ভ্যালু আমার নির্ণয় করতে হবে। ইজ নট ইট? বলবো একদম ঠিক। তাহলে 92% যদি 138-এর সঙ্গে সমান হয়, তাহলে 104%-এর ভ্যালু কত হবে? দাদা কিছুই নয়, 138/92 ইন্টু 104, দ্যাটস ইট। এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। কাটাকুটি যাচ্ছে অবশ্যই। 23 দেখতে পাচ্ছি, 23×4=92, এখানে হচ্ছে 23×6, তাই তো? 6×3=18, হ্যাঁ একদম। কাটাকুটি এখনও যাচ্ছে, এখানে 2, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 2, এখানে যাচ্ছে 5, আর ওখানে হচ্ছে 2, তার মানে 3×2=6, 3×5=15, 156, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এখন যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা সিম্পলিফিকেশনের প্রশ্ন তো কিছু নেই, খালি সিম্পলিফাই করতে হবে। আচ্ছা করি, বদমাশ রুল আমরা জানি যে আগের ব্র্যাকেটের কাজ আগে করবো, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো আগে করে নিই। আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেও আগে আমাকে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপর আমার যোগ, তারপর বিয়োগ, তাই তো? তাহলে দেখতে পাচ্ছি এই পোর্শনটা, প্রথম পোর্শনটা দেখতে পাচ্ছি ভাগ এখানে 16/4, মানে কত? 4। তাহলে আলটিমেট এখান থেকে 4 পেলাম, -4 আর +4 ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে রইল কত? 2 + 3 কত? 5। এখানে দেখতে পাচ্ছি কত? 8 × 56 + 1 57, এখানে দেখতে পাচ্ছি ভাগ 19 রেখে দাও, ইন্টু এখানে ব্র্যাকেটের কাজ করে নিই। দেখতে পাচ্ছি 3 + 5 8 -4, মানে আলটিমেট হয়ে গেল কত? +4। এখানে কত? 17 - 9 × 4 মানে 36, 17 - 36 মানে কত? -19, আর 4 - 19 মানে -15, তাহলে এখানে হয়ে গেল কত? -15, ব্র্যাকেটে দিয়ে দাও। তাহলে এবার দেখো 5, এখানে 57/19 মানে হচ্ছে 3, আর 3 × 15 মানে -45, তাহলে 5 - 45, দ্যাট ইস হচ্ছে কত? -40 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার অপশানে। নেক্সট প্রশ্ন, একটি মেশিনের একটি ধাতব অংশ 13:6:1 অনুপাতে মিশ্রিত তামা, দস্তা ও সীসার মিশ্রণে তৈরি করা হয়েছে। খুব ভালো কথা। যদি এই অংশের দস্তার ওজন 90 কেজি হয় তাহলে তবে অংশটির মোট ওজন কত? তাহলে এখানে দেখতে পাচ্ছি তামা, দস্তা, সীসা 13, 6, 1, তাহলে 6-এর ভ্যালুই বলা হয়েছে 90, 6-এর ভ্যালুই বলা হয়েছে 90, নির্ণয় করতে হবে মোট ওজন, মানে 13 + 6 19 আর 1 20। 6-এর ভ্যালু যদি 90 হয় তাহলে 20-এর ভ্যালু কত? তাহলে দেখো তুমি বলবো 6-এর ভ্যালু 90 হলে 1-এর ভ্যালু হচ্ছে 90/6, 20 ভ্যালু ইন্টু 20, দ্যাটস ইট। 3কে দিয়ে এখানে 30, এখানে 2, এখানে 10, তার মানে হচ্ছে 300 কেজি গল্প হয়ে গেল, অপশান ডি। নেক্সট প্রশ্ন দেখো, এই প্রশ্নে কী বলা হয়েছে? 3 জন পুরুষ বা 6 জন ছেলে একটি কাজ 20 দিনে সম্পন্ন করতে পারে, তাহলে 6 জন পুরুষ এবং 8 জন ছেলে। তাহলে এক জায়গায় আছে বা অর, আর এক জায়গায় আছে অ্যান্ড অথবা এবং। তাহলে যখন এরকম বা আর অ্যান্ডের গল্প থাকে আমি কী বলেছি না, যে বা মানে হচ্ছে 3 জন পুরুষ ইজিক্যাল টু 6 জন ছেলে। এই ইজিক্যাল টু করা মানে হচ্ছে কি 3 জন পুরুষের এফিসিয়েন্সি যা 3 ম্যানের এফিসিয়েন্সি 6 জন বালকের এফিসিয়েন্সি হচ্ছে সঙ্গে সমান। তাহলে 3 ম্যান = 6 লেখার মানে হচ্ছে 3 জন পুরুষের এফিসিয়েন্সি 6 জন বালকের এফিসিয়েন্সির সঙ্গে সমান। তাহলে যখনই এখানে ম্যান বাই বয় করছি মানে একজন পুরুষ এবং একজন বালকের এফিসিয়েন্সি রেশিও পেয়ে গেলাম, সেটা কত? 6/3 বা 2/1। তাহলে এবার যখন আমি 6 জন পুরুষ এবং 8 জন ছেলে গল্পে যাচ্ছি, যখন আমি এবংয়ে যাচ্ছি তখন আর আমি একে পুরুষ আর ছেলে ভাববো না, আমি এদের এফিসিয়েন্সি নিয়ে ভাববো। অর্থাৎ 6 জন পুরুষের এফিসিয়েন্সি কত? অর্থাৎ 6 × 2, একজন পুরুষের এফিসিয়েন্সি 2 তো, তাহলে 6 × 2। তাহলে 8 জন ছেলের এফিসিয়েন্সি কত? অর্থাৎ 8 × 1। তাহলে এদের মিলিত এফিসিয়েন্সি কত? না 6 × 12 + 8 20 এফিসিয়েন্সি। তাহলে এই 20 এফিসিয়েন্সি নিয়ে কাজটা সম্পন্ন করতে হবে কত সময় লাগবে? দেখছিলাম কি 3 জন পুরুষ, তাহলে 3 জন পুরুষ মানে এখানে 6 এফিসিয়েন্সি, আর 6 জন ছেলে মানে এখানে 6 × 1 6 এফিসিয়েন্সি। বা আছে মানে এদের যে কোনো একজনকে নিয়ে কাজ করাবো। তাহলে এফিসিয়েন্সি ইন্টু টাইম হচ্ছে টোটাল ওয়ার্ক, তাহলে 6 × 20 ছিল টোটাল ওয়ার্ক। আলটিমেট 20 এফিসিয়েন্সি নিয়ে কাজটা করতে হবে, কত সময় লাগবে? 6 × 20/20, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, 20 ক্যান্সেল আউট হয়ে যাবে, 6 days টাইম লাগবে। অপশান কি? ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, প্রথম দিনে 84,500 মানুষ বাণিজ্যে মেলা পরিদর্শন করে, চতুর্থ দিনের সংখ্যা 16,900-তে নেমে আসে, চতুর্থ দিনে কত শতাংশ মানুষ কমে যায়? তাহলে তোমরা কী করবে? অর্থাৎ 84,500 - 16,900 তোমরা এরকম করবে। দেখো আমি বলে দিচ্ছি তোমাদের, তোমরা এরকম করবে 84,500 - 16,900 বাই 84,500 ইন্টু 100। এটা হচ্ছে তোমাদের কমন ট্রেন্ড, তোমরা এটা করতেই বেশি অভ্যস্ত, কিন্তু এটা করবে না। এখানে এই যে তোমার এতগুলো খাটুনি, এই খাটুনিটি তোমরা এক লাইনে গল্প কমিয়ে দিতে পারো যদি তোমরা এরমভাবে আমার মতো করে ভাবো। কীরকম ভাববে? দাদা 84,500 প্রথম দিনে ছিল,
চতুর্থ দিনে গিয়ে 16,900 হয়েছে। এখানে আমি রেশিও নির্ণয় করবো, কারণ পার্সেন্টেজ নির্ণয় করা মানে কি রেশিওতে যাওয়া, আর রেশিও নির্ণয় করতে গিয়ে এখানেও দুটো শূন্য, এখানেও দুটো শূন্যের কোনো ভ্যালু নেই, শূন্যগুলো আগেই অমিট করে দাও। তাহলে 845 ছিল, সেটা হয়েছে 169। তাহলে কতটা কমেছে? তাহলে 169 বর্তমানে, আগে ছিল 845, তাহলে কতটা কমলো? দেখো এটা পুরোপুরি 5 গুণ হচ্ছে, 9 5 45, 5 ষোলো 80 প্লাস 4 84, তাহলে পুরোপুরি 5 গুণ। তাহলে আলটিমেট ভগ্নাংশ হলো 1/5। তার মানে যে জিনিসটার ভ্যালু ছিল 5 প্রথম দিনে, সেটা চতুর্থ দিনে গিয়ে ভ্যালু হয়েছে তার 1, তাই তো? তাহলে কত পার্সেন্টেজ হয়েছে না ইনটু 100, মানে আলটিমেট যেটা 100% ছিল সেটা হয়ে গেছে কত 20%। যেটা 100% ছিল সেটা 4 দিন পরে তার ভ্যালু হয়ে গেছে কত 20%। তাহলে কত পার্সেন্টেজ কমেছে? দাদা 100 মাইনাস 20, মুখে মুখেই বলবে দাদা 80%-এর ভ্যালু কমে গেছে। তাহলে চতুর্থ দিনে গিয়ে কত শতাংশ মানুষ কমে যায় না 80% বা 80% মানুষ কমে যায়। ডাইরেক্ট আনসার অপশান সি। এখান থেকে তোমরা এরকম লিখতে পারো বা এটাকে এরকমভাবে ভাবতে পারো, দাদা ছিল 5, যেটার ভ্যালু ছিল প্রথম দিনের 5, সেটা চতুর্থ দিনে গিয়ে 1 হয়েছে। তাহলে কতটা ডিক্রিজ করেছে? 4 ডিক্রিজ করেছে। কতয়ে? না 5-এ। তাহলে কত পার্সেন্ট কমেছে? 4/5 ইন্টু 100, 5 20 100, 4 20 80%। এরকমভাবে ভাবতে পারো। তাহলে ভাবনা চিন্তাটা এই জায়গায় যদি নিয়ে যাও তোমরা, তাহলে প্রশ্নের আনসার করতে বেশি সময় লাগবে না।